অধ্যায় 2 শিশুর বিকাশ ধারণা ও নীতিসমূহ চাইল্ডস ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস এর প্রথম অংশ বা পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম শিখনের ভিত্তি হিসেবে বিকাশ, বৃদ্ধি বা গ্রোথ, পরিণমন বা ম্যাচুরেশন এবং বিকাশ বা ডেভেলপমেন্ট এর অর্থ, বৃদ্ধির বৈশিষ্ট্য ও নীতি এবং শিক্ষাগত তাৎপর্যসমূহ, বিকাশের বৈশিষ্ট্য ও নীতি, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য এবং বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে। আজ আমরা পার্ট 2 বা দ্বিতীয় অংশে আলোচনা করব শিশুদের বিভিন্ন প্রকার বিকাশ সম্পর্কে। তাহলে বিভিন্ন ধরনের বিকাশের মধ্যে আমরা পাই দৈহিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট, এর মধ্যেই আছে ভাষা এবং বচনের বিকাশ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট। এছাড়াও সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট, প্রাক্ষোভিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসি প্রত্যক্ষণের বিকাশ বা পারসেপচুয়াল ডেভেলপমেন্ট। প্রত্যক্ষণ বলতে আমরা কি বুঝি? দেখো, প্রত্যক্ষণ হলো সংবেদনের একটা অর্থযুক্ত রূপ। সংবেদন কি? যে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যা অনুভব করতে পারি, যেমন আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এগুলি সবই সংবেদন। এই সংবেদন এর অর্থযুক্ত রূপই হচ্ছে প্রত্যক্ষণ, যেখানে সব কটা ইন্দ্রিয়ই কিন্তু ব্যবহার হতে পারে। এই প্রত্যক্ষণ হচ্ছে একটা জটিল, গঠনমূলক, সক্রিয় এবং মানসিক প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া, গঠনমূলক প্রক্রিয়া, সক্রিয় প্রক্রিয়া এবং মানসিক প্রক্রিয়া। প্রত্যক্ষের যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা গঠন করার ব্যাপারে মনের কয়েকটা অবস্থান লক্ষ্য করা যায়। কি কি অবস্থান? যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমরা ধারণা গঠন করি, তখন সেখানে পূর্ব অভিজ্ঞতার প্রভাব লক্ষ্য করা যায়, প্রসঙ্গ এবং পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়, আবেগ ও মানসিক উত্তেজনার প্রভাব লক্ষ্য করা যায়, অভিভাবকের প্রভাব লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে সমাজের প্রভাবও লক্ষ্য করা যায়। এই যে প্রত্যক্ষণ প্রক্রিয়া, এর মূলত দুটো দিক রয়েছে। একটা উপস্থাপনমূলক প্রক্রিয়া, যে সংবেদনটা পর্যবেক্ষকের নিকট উপস্থিত হয়েছে বা পর্যবেক্ষক দেখছে, সেটা হচ্ছে উপস্থাপনমূলক প্রক্রিয়া। আর পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া, যে কোনো একটা সংবেদন যখন কোনো একজন পর্যবেক্ষক প্রত্যক্ষ করছে, তখন তার ধারণা গঠনের ক্ষেত্রে কিন্তু তার অতীত অভিজ্ঞতা, শিক্ষা, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মনোভাব ওই ধারণার উপর প্রভাব বিস্তার করে, তাই তো? এই ব্যাপারটাকে বলা হচ্ছে পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। এই যে প্রত্যক্ষণ বিশ্লেষণের সময় কতগুলো স্তরের পরিচয় পাওয়া যায়। যখন কোনো একটা বস্তু সম্পর্কে ধারণা গঠন করা হয়, তখন দেখা যায় যে কয়েক ধরনের ধারণা সৃষ্টি হয়। কি কি? পৃথকীকরণ, যে পৃথক করতে পারে একটা বিষয়কে অন্য বিষয় সম্পর্কে, সাদৃশ্য, মিল খুঁজে পাওয়া, অনুষঙ্গ ও পুনরুজ্জীবন, পুরনো কোনো একটা প্রসঙ্গ মনে পড়া এবং সেই সম্পর্কিত স্মৃতির পুনরুজ্জীবন, উৎস এবং স্থান নির্ণয় এবং বিশ্বাস। যেমন কোনো একজন শিক্ষার্থী বা ব্যক্তি একটা লাল ফুল দেখছে, তাহলে এখানে লাল রংটা হচ্ছে সংবেদন, কিন্তু সে যখন ফুলটাকে দেখছে তখন সম্পূর্ণ ফুলটাকেই জানতে পারছে, সেখান থেকে কি লাল রংটা আলাদা হয়ে যাচ্ছে? না। তাহলে এই যে সংবেদনকে ব্যাখ্যা করলে সেটা সংবেদন থাকে না, তখন সেটা কিসে রূপান্তরিত হয়? প্রত্যক্ষণে রূপান্তরিত হয়। বোঝা গেল প্রত্যক্ষণ ব্যাপারটা। এরপর আসি দৈহিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। কোনো একজন শিশু তার 2 বছর পর্যন্ত যে বিকাশ, সেটা কিন্তু ঘরেই বা গৃহে বা পরিবারের মধ্যে ঘটে। প্রথম বাল্যকাল আমরা বলতে পারি 2 থেকে 6 বছর বয়সকে। এই প্রথম বাল্যকালে শৈশবকালের মতো শারীরিক বিকাশ ততটা দ্রুত ঘটে না। এই সময় পায়ের দিকের বৃদ্ধি দ্রুত ঘটে, উচ্চতার প্রায় অর্ধেক পায়ের বৃদ্ধিই ঘটে। মাথার অংশের বৃদ্ধি ধীরে ধীরে ঘটে, মধ্য অংশের বৃদ্ধি মাঝারি ধরনের হয়। এই সময় দেখা যায় যে 3 বছরের শিশুর দৈহিক ওজন থাকে প্রায় 33 পাউন্ড এবং উচ্চতা 38 ইঞ্চি। আর 5 বছরের যে বালক বালিকা, তাদের গড় ওজন হয় মোটামুটি 43 পাউন্ড এবং উচ্চতা হয় 43 ইঞ্চি। উচ্চতা এবং ওজনের বিভিন্ন কারণে পার্থক্য করতে পারে। সেটা হচ্ছে পিতা মাতার উচ্চতা বা বংশগতি এখানে কাজ করতে পারে, পুষ্টি, অসুস্থতা ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্যাক্টর এখানে কাজ করতে পারে। 2 থেকে 6 বছরের মধ্যেই শিশু হাঁটতে, দৌড়তে, লাফাতে, নকল করতে, নিজেকে চিনতে পারা, রং বুঝতে পারা, এগুলো মোটামুটি করতে পারে। এছাড়াও স্কিপিং, হপিং, বিভিন্ন জিনিসকে পার্থক্য করতে পারা, সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া, এগুলোও তারা করতে পারে। এছাড়াও
সঙ্গীতের তালে তালে নাচতে পারে, বিভিন্ন রঙের নাম বলতে পারে, রং এবং আকৃতির মিল বা ম্যাচ ঘটাতে পারে। এরপর আসি উত্তর বাল্যকাল বা পরবর্তী বাল্যকাল, যেটা হচ্ছে মূলত 6 থেকে 11 বছর। উত্তর বাল্যকাল বা পরবর্তী বাল্যকাল জীবন বিকাশের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য স্তর বলে কিন্তু ধরা হয়। এই সময় আকারে এবং ওজনে মস্তিষ্ক বা মাথা প্রায় প্রাপ্তবয়স্কদের মতো হয়ে যায় 6 থেকে 11 বছরের মধ্যে। সব থেকে ভালো স্বাস্থ্য এই বয়সেই দেখা যায়। এই সময় শিশুরা সহজে ক্লান্ত হয় না। এই সময় বালক বালিকাদের পরিবারের বাইরে একটা জীবন তৈরি হয় এবং এই সময় দৈর্ঘ্য ওজন ধীরে ধীরে বৃদ্ধি হয়। বালিকারা বা ছাত্রীরা দৈহিক বিকাশে 2 বছর এগিয়ে থাকে। এই সময় শৈশবের দাঁত ভেঙে যায়, স্থায়ী দাঁত তৈরি হয় এবং মুখমণ্ডলের একটা পরিবর্তন ঘটে। কপাল চওড়া হয়, নাক তীক্ষ্ণ হয়, মুখ বিস্তৃত হয় এবং খেলার মাধ্যমে চলন দক্ষতারও বিকাশ ঘটে। এরপর আসি বয়ঃসন্ধিগণ, যেটা হচ্ছে 11 বা 12 বছর থেকে 20 বছর পর্যন্ত। এই সময় কিশোর কিশোরীদের দেহে ব্যাপক পরিবর্তন দেখা যায়। প্রায় 15 বছরের আশেপাশে এদের উচ্চতা হঠাৎ বেড়ে যায়। কিশোরীদের উচ্চতা এবং ওজনকে ছাপিয়ে যায়। বালিকা বা কিশোরীদের পেলভিস হাড় চওড়া হয়, কবজি গোলাকার হয়, হাত ও পায়ের বৃদ্ধি ঘটে, সর্বাঙ্গ খুব কোমল হয়। কিশোরদের ক্ষেত্রে কাঁধ চওড়া হয়, তাদের গলার স্বরের পরিবর্তন ঘটে, গলার স্বর মোটা এবং কর্কশ হয়ে যায়। এই সময়েই কিশোরদের মধ্যে শুক্র উৎপাদন ক্ষমতা জন্মে এবং কিশোরীরা রজস্বলা হয়। এরপর আসি আমরা সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। শিশুর সঞ্চালনমূলক বিকাশ বলতে কি বোঝা যায়? যে তার শক্তি, তার গতির বিকাশ এবং কত নিখুঁতভাবে সে তার হাত, পা এবং শরীরের অন্যান্য পেশি ব্যবহার করতে পারছে, তাকেই বলা হচ্ছে শিশুর সঞ্চালনমূলক বিকাশ। সঞ্চালনমূলক বিকাশের কয়েকটা বৈশিষ্ট্য এবার আমরা দেখব। সঞ্চালনমূলক বিকাশ মূলত সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। যেমন আমরা আগেই বললাম যে কোনো একটা কাজ করতে গেলে প্রথমে পুরো হাত দিয়ে কাজটা করার চেষ্টা করে, তারপর দেখা যায় যে কবজি, হাতের সব আঙ্গুল, নির্দিষ্ট আঙ্গুল এগুলো ধীরে ধীরে ক্রিয়াশীল হয়। দেখা যায় এরপরে যে দুটো আঙ্গুল দিয়েই কাজটা করতে পারছে। তাহলে সামগ্রিক থেকে বিশেষের দিকে সঞ্চালনমূলক বিকাশ অগ্রসর হয়। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ছোট পেশির থেকে বড় পেশির সঞ্চালন তাড়াতাড়ি হয়। যুগ্ম অঞ্চলের কার্যকারিতা প্রথমে সমান থাকে, পরে দেখা যায় বিশেষ হাত বা পায়ের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রথমে দুটো হাতই একইভাবে কাজ করতে পারে, পরে দেখা যায় কোনো একটা হাতের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পেশি সঞ্চালনমূলক বিকাশ একইভাবে ঘটে আর সঞ্চালনমূলক বিকাশ একইভাবে হয়, কখনো বেশি বা কম হয় না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঞ্চালনের বিকাশ সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। দেখো, জন্মের সময় কি কি সঞ্চালনমূলক বিকাশ দেখা যায়? যে শিশু চোখ বুঝতে পারে, হাত পা নাড়তে পারে। 2 মাসে ঘাড় শক্ত হয়, বিছানায় শুয়ে মাথা তুলতে পারে। 4 মাসে সাহায্য পেলে বসতে পারে। 6 মাসে নিজে বসতে পারে বা ঝোলানো জিনিস ধরতে পারে। 8 মাসে দেখা যায় শিশু ধরে দাঁড়াতে পারে। 9 মাসে হামাগুড়ি দেয়। 10 বা 11 মাসে অন্যের হাত ধরে দাঁড়াতে পারে। 12 মাসে নিজে নিজে দাঁড়াতে চেষ্টা করে। 13 মাসে মোটামুটি ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠতে পারে। 14 মাসে নিজে দাঁড়াতে পারে এবং হাঁটার চেষ্টা করে। 18 মাসে দৌড়ায়, কোনো কিছু টানতে বা ধাক্কা দিতে পারে, আস্তে আস্তে নিজে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে। আর 2 বছর বয়সে বেশি দৌড়াদৌড়ি করে, তবে গতি নিয়ন্ত্রণ করতে পারে না। ছোট ছোট জিনিস দিয়ে একটার উপর আরেকটা সাজাতে পারে, লম্বালম্বি লাইন টানতে পারে, কিন্তু অনুভূমিক লাইন কিন্তু টানতে তখনও পারে না। এগুলো আমরা সবাই মোটামুটি আমাদের বাড়ির যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই বিকাশগুলো আমরা লক্ষ্য করেছি, সেগুলোই জাস্ট একটুখানি মনে করে নিচ্ছি। এবার দেখো, প্রথম বাল্যকাল 2 বছর থেকে 6 বছর পর্যন্ত। এর মধ্যে 2 বছরে কি দেখা যায়? বৈপরীত্য লক্ষ্য করা যায়। মানে তখন তারা একটা কনফিউশনের মধ্যে থাকে যে কি করা উচিত, কি করা উচিত নয়। যদি তাদের কাছে বিকল্প দেওয়া হয় তাহলে বুঝতে পারে না যে কোনটা নেবে, কোনটা ছাড়বে, এবং তাদের শারীরিক ব্যাপারে অস্থিরতা দেখা যায়। 3 বছর বয়সে জেদি মনোভাব দেখা যায়। হাঁটার সময় ভারসাম্য রক্ষা করার জন্য তারা কিন্তু হাত দুটোকে ছড়িয়ে রাখতে আর হয় না, তারা বড়দের মতো হাত দুলিয়ে হাঁটে। হাঁটার গতি নিয়ন্ত্রণে চলে আসে এবং প্লাস মাইনাস, উলম্ব অনুভূমিক দুরকম রেখাই টানতে পারে। যেটা 2 বছর বয়সে অনুভূমিক লাইন টানতে পারতো না, 3 বছর বয়সে কিন্তু উলম্ব অনুভূমিক দুরকম রেখাই টানতে পারে। 4 বছর বয়সে এরা খুব ছুটোছুটি করে, লাফাতে পারে, স্কিপিং করতে পারে,
5 বছর বয়সে পেশীয় নিয়ন্ত্রণে চলে আসে। খেলায় তখন আর বড়দের সাহায্যের প্রয়োজন হয় না। বল ধরা, বল ছোঁড়া, বোতাম লাগানো, ছবিতে রং করা, ছোট ছোট যন্ত্রের ব্যবহার, এগুলো সবই তারা শিখে ফেলে। এরপরে আসে আমরা পরবর্তী বাল্যকাল, যেটা হচ্ছে 6 থেকে 12 বছর বয়স। এই সময় যে দৈহিক পরিশ্রম করার ক্ষমতা সেটা বৃদ্ধি পায়, ক্লান্তি প্রতিরোধ করতে পারে, কঠোর পরিশ্রম করতে পারে। 9 থেকে যে 11 বছরের যে বালকদের মধ্যে কিন্তু প্রচণ্ড গতিশীলতা লক্ষ্য করা যায়। তারা সর্বক্ষণ ছুটে বেড়ায়, দৌড়ায়, মানে তাদের অসীম কিন্তু কর্মক্ষমতা লক্ষ্য করা যায়। এরপরে সে বয়স সন্ধিক্ষণ, যেটা হচ্ছে 12 থেকে 20 বছর। এই সময় বালক বালিকাদের শারীরিক কার্যাবলীর উপর মনোবিদ স্পেন্সেড গবেষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে বালক আর বালিকাদের মধ্যে এক্ষেত্রে পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়। এটা শুধুমাত্র লিঙ্গগত পার্থক্যের কারণে নয়। এটা দেখা যায় যে বালিকারা বিভিন্ন কাজে আগ্রহী হয় না, যেক্ষেত্রে বালকরা আগ্রহী হয়। যেমন শারীরিক শক্তি প্রদর্শন বা অ্যাথলেটিক্সের ব্যাপারে বালকদের ক্ষেত্রে পারদর্শিতা লক্ষ্য করা যায়। এটার প্রধান কারণ হচ্ছে বালিকাদের আগ্রহ, অভিজ্ঞতা এবং অনুশীলনের অভাব। তবে বর্তমানে দেখা যায় যে এক্ষেত্রে বালকদের সঙ্গে বালিকারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এগিয়ে আসছে। এরপর আসি শারীরিক এবং সঞ্চালনগত বিকাশে শিক্ষকের কর্তব্য। শিক্ষকের কি কি করা উচিত? তাহলে শিক্ষকের শিক্ষার্থীদের দেহচর্চার সুযোগ এবং আঙ্গুল সঞ্চালনের প্রয়োজন এমন সব হাতের কাজ, যোগাসন ইত্যাদির সুযোগ সৃষ্টি করতে হবে। যদি দৈহিক এবং সঞ্চালনের বিকাশ না হয়, তাহলে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসকের কাছে পাঠাতে হবে। উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। শারীরিক এবং সঞ্চালনের বিকাশের স্তর অনুযায়ী পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যাবলী এগুলো তৈরি করতে হবে। বৃহৎ পেশিগুলোর অনুশীলনের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবাডি, দোলনা চড়া, জিমনাস্টিক ইত্যাদি খেলার ব্যবস্থা করতে হবে। আর ছোট পেশিগুলোর অনুশীলনের জন্য যেমন ক্যারাম, মাটির কাজ, বালির কাজ, বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু করা ইত্যাদির সুযোগ সৃষ্টি করতে হবে। এরপর আসি ভাষা এবং বচনের বিকাশ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় শিশুর শব্দ ভাণ্ডার ক্রমাগত বৃদ্ধি পায়। মনোবিদ শিশু এই সম্পর্কে একটা পরীক্ষা করেছিলেন এবং তিনি শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দ ভাণ্ডার বৃদ্ধির একটা তালিকা তৈরি করেছিলেন। দেখা গেছে যে 1.5 বছর বয়স পর্যন্ত শিশুদের শব্দ ভাণ্ডার থাকে মোটামুটি 10 থেকে 12টি শব্দ শিশুরা জানে। 2.5 বছর বয়সে এর সংখ্যা বেড়ে হয় 300টি। 4 বছর বয়সে শব্দ ভাণ্ডার বেড়ে হয় 5,600টি। 5 বছর বয়সে 9,600টি। 6 বছর বয়সে 14,700টি। তাহলে ক্রমাগত কিন্তু শব্দের ভাণ্ডার বাড়ছে শিশুদের। 7 বছর বয়সে 21,200টি। 8 বছর বয়সে 26,300টি এবং 10 বছর বয়সে 38,300টির মতো শব্দ শিশুরা আয়ত্ত করে ফেলে। এই ভাষার বিকাশ সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন মন্তব্য করেছেন, সেই সম্পর্কে আমরা একটু দেখে নেব। তাহলে এই যে ভাষা, এটাই কিন্তু শিশুদের মুক্ত জীবনানন্দ করে তোলে। তাদের সর্বদা কৌতূহলী জিজ্ঞাসা এই ভাষার মধ্য দিয়ে কিন্তু পূর্ণতা পায়। মনোবিদ রোজেনথাল বলেছেন, শিশুর ভাষার ব্যাপক বিকাশ ঘটে তার অর্থনৈতিক অবস্থা অনুসারে। যদি আর্থ সামাজিক পরিবেশ উন্নত হয়, তাহলে শিশুর মানসিক বিকাশ যেমন দ্রুত হয়, সেরকম ভাষার বিকাশও দ্রুত ঘটে। মনোবিদ ব্রডব্যাক এবং আরউইন বলেছেন, ভাষার যে নিহিত অর্থ বা ভাব সেটা বোঝার ক্ষমতা নির্ণয় করে ভাষা কতটা চর্চা করা হয় তার উপর। যে সমস্ত বাড়িতে শিশুরা বড়দের সঙ্গে মেলামেশা করে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি কঠিন শব্দের অর্থ বুঝতে পারে এবং ভাষা বিকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার বৃদ্ধি, এটাও তাদের ক্ষেত্রে দ্রুত ঘটে। মনোবিদ তিনি শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে শব্দভাণ্ডার বৃদ্ধির একটা তালিকা তৈরি করেছিলেন, যেটা আমরা দেখলাম। মনোবিদ জিএইচ মিড তিনি বলেছেন, শিশুর ভাষার বিকাশ দুটো বিষয়ের সাপেক্ষে হয়। একটা হচ্ছে যে পেশি সঞ্চালনের বিকল্প হিসেবে ভাষার ব্যবহার, আর 2 হচ্ছে আকার, ইঙ্গিত, এগুলো হচ্ছে ভাষার আদি ভিত্তি। এই দুটো দিক শিশুকে ভাষা প্রকাশের উপযোগী করে তোলে। শিশু অন্যের সাংকেতিক কথা, আকার, ইঙ্গিত এগুলো পর্যবেক্ষণ করে সেটাকে ভাষার মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসে। সমাজ ভিত্তিক নির্মিতিবাদের প্রবক্তা ভাইগটস্কির মতে, পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমেই শিশুর ভাষা শেখান ঘটে।
বিভিন্ন তাত্ত্বিকগণ বিভিন্ন মতবাদ প্রকাশ করলেও ভাষা কিন্তু শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষাগত ক্ষমতা সবসময়ই শিশুদের শিখনে সাহায্য করে। শিশুরা অনেক সময় নিজেরাই সমস্যা সমাধান করতে চায়। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে যদি পৌঁছতে হয় তাহলে সেখানেও কিন্তু ভাষা এবং শব্দভাণ্ডার বুঝতে হয়। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় সন্নিহিত বিকাশের সীমা, অর্থাৎ শিশু যে পর্যায়ে আছে সেখান থেকে আরও কতটা তাকে উন্নত করা যায়। অন্যান্যদের সাহায্য ছাড়া বিকাশের ক্ষেত্রে শিশুদের কিন্তু লিখিত ভাষা বোঝা খুবই আবশ্যক। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ, এছাড়াও বৃদ্ধি ও বিকাশের নীতিগুলোর শিক্ষাগত তাৎপর্য এবং বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।